আমি 18 থেকে 25 বছর বয়সের একজন যুবক খুঁজছি, যে স্বাস্থ্যবান হবে, যার বডিতে খুব বেশি ফ্যাট হবে না। আমি তোমাকে তোমার সামনেই কাটবো, তোমার টুকরোগুলোকে তোমার সামনেই খাবো। তুমি যদি আগ্রহী হও তাহলে আমার সাথে যোগাযোগ করো। এই বিজ্ঞাপনটি ছিল এমন একজন ব্যক্তির যে খুঁজছিল এমন একজন মানুষকে যে নিজ থেকে রেডি ছিল তাকে হত্যা এবং খাওয়ার জন্য। ক্যানিবাল ক্যাফে এমন একটা ইন্টারনেট ফোরাম যেখানে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করত, কারণ তারা যাতে নিজেদেরকে কাটা, মারা অথবা খাওয়ার ইচ্ছার ফ্যান্টাসি নিয়ে আলোচনা করতে পারে। কিন্তু ক্যানিবাল ক্যাফের সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো এই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য মানুষ অপেক্ষা করত। কেউ কেউ তো নিজেকে ব্রেকফাস্ট অথবা ডিনার হিসেবেও প্রেজেন্ট করার ইচ্ছা পোষণ করত। এ ব্যক্তিরা বিভিন্ন নিয়মে নিজেদেরকে খেতে দেখতে চাইত। যেমন কেউ চাইতো তাদেরকে রশি দিয়ে বেঁধে বারবিকিউ করা খাওয়া হোক, আবার কেউ চাইতো তাদেরকে ছোট ছোট টুকরো করে প্যান ফ্রাই করা হোক। এমন একজন ব্যক্তিও ছিল যে চাচ্ছিল তার গোপনাঙ্গ কেটে তার সামনেই রান্না করা হোক। এই বিজ্ঞাপনটি যেটি আমরা ভিডিওর শুরুতে দেখেছিলাম, এটি যেন বিজ্ঞাপন ছিল না। এটি একজন মানুষই লিখেছিল, যার মধ্যে ছোটবেলা থেকেই এমন অদ্ভুত ফ্যান্টাসি কাজ করত। তার 10 বছর বয়স হতেই সে মানুষের মাংস খেয়ে ইন্টিমেসি অনুভব করার ফ্যান্টাসিতে ভুগত। এই বিজ্ঞাপনটি ছিল জার্মানির আর্মিন মিউজের। My name, Armin Meiwes. I was born 1961. I'm computer engineer from Rothenburg, Germany. I killed a man, slaughtered him and ate him. Since then, he is always with me. ভাবার বিষয় হলো, একজন স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ এমন কিছু লিখতে পারে না। প্রশ্ন এখানেই যে কোন কারণে আর্মিনের এমন বিকৃতি হয়েছিল। এটা তার শৈশবের ট্রমা বা একাকিত্ব তাকে এমন বানিয়েছে, নাকি অন্য কোনো বিশেষ কারণ ছিল? আর্মিন মিউজের জন্ম জার্মানি একটি ছোট্ট শহর এসেনে হয়েছিল। ওয়াল্টার মিউজ আর্মিনের মা, তিনি ছিলেন হাউসওয়াইফ এবং আর্মিনের বাবা গুস্তাভ মিউজ ছিলেন একজন পুলিশ অফিসার। আর্মিনের বয়স যখন 8 বছর, তার বাবা কাউকে কিছু না বলেই পরিবার ছেড়ে চলে যায়। এই কারণে পরবর্তীতে আর্মিনের মা আরও বেশি ডমিনেটিং এবং কন্ট্রোলিং হয়ে ওঠে, যে কারণে তার বড় ভাইরাও ঘর ছেড়ে চলে যায়। আর্মিন তার ছোটবেলা থেকেই একটা অস্বস্তিকর পরিবেশে বেড়ে উঠেছিল। আর্মিন তার গটর মায়ের সাথে রটেনবার্গ শহরে একা থাকতে শুরু করে, কারণ তার পরিবার রটেনবার্গ শহরে একটি 44 কক্ষের ঘর কিনে নিয়েছিল। এই 44 কক্ষের ঘরে মাত্র 2 জন ব্যক্তি থাকাতে আর্মিন একাকিত্বে ভুগতে শুরু করে। তার উপর রটেনবার্গ টাউন খুবই আইসোলেটেড ছিল। তার মধ্যে তার মা তাকে একা ছাড়ত না। যেখানে তিনি যেতেন সেখানেই আর্মিনকেও নিয়ে যেতেন, যেমন স্কুলের ফাংশন, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, এমনকি ডেটেও। এত সব কিছুর কারণে আর্মিন বাস্তবতা থেকে আলাদা হয়ে যায়। আর্মিন এমন একজন মানুষে রূপান্তর হয় যে সোসাইটি থেকে একদম আলাদা থাকত, যে কারণে সে কারো সাথে বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ পায়নি। যে কারণে আর্মিন তার 44 কক্ষের ঘরে এবং তার ব্যাকইয়ার্ডেই একা একা খেলতো এবং নিজেই নিজের সাথে কথা বলতো। এইসব কিছুর মাঝে আর্মিন এটা চিন্তা করতে থাকে যে তার আশেপাশের মানুষ তাকে ছেড়ে চলে যাবে। মূলত আর্মিন তার বাবা এবং ভাইদের ছেড়ে যাওয়া মেনে নিতে পারছিল না। আর্মিন এক পয়েন্টে এমন অবস্থায় পড়ে যায় যে সে হ্যালুসিনেট করতে থাকে, এমন কিছু ভাবতে থাকে যেগুলো বাস্তবে ছিলই না। ওর এমন মনে হতো পুরো শহরে ওর একজন বন্ধু আছে যে তার সাথে দিনরাত থাকে। আর্মিন একজন কাল্পনিক বন্ধু বানিয়ে নিয়েছিল। আর্মিন ওর একটি নামও রেখেছিল ফ্র্যাঙ্কি। কিন্তু আর্মিনের যে ভয় ছিল ফ্র্যাঙ্কির সাথে তা আরও বাড়তে থাকে। আর্মিনের লাগতো একদিন ফ্র্যাঙ্কিও তাকে ছেড়ে চলে যাবে, সে আবারও একা হয়ে যাবে। ফ্র্যাঙ্কির সাথে থাকতে থাকতে আর্মিনের ব্রেনে এমন একটা ডিস্টার্বিং মেন্টালিটি তৈরি হয় যেখানে সে ভাবতে থাকে সে যদি তার এই ইমাজিনারি ফ্রেন্ডকে খেয়ে ফেলে তাহলে সে আজীবন তার ভিতরেই থেকে যাবে এবং আর কোনো দিন ফ্র্যাঙ্কি তাকে ফেলে যাবে না। সময়ের সাথে সাথে আর্মিনের এই ফ্যান্টাসি আরও বাড়তে থাকে। ও প্রায় সময় কসাইখানায় যেত, যেখানে সে হুক দিয়ে ঝোলানো শূকরদের দেখত এবং সেখানেই মানুষকে কল্পনা করত। আর্মিন তার এই ইমাজিনারি ফ্রেন্ড ফ্র্যাঙ্কিকে কাটা অবস্থায় প্লেটে সাজানো অবস্থায় কল্পনা করত এবং সেগুলো ড্রয়িং করত।
যদিও এসব কিছু আর্মিনের মনে ছিল, কিন্তু বাইরে থেকে সে একদম সাধারণ ছিল। এতটা সাধারণ যে 1981 সালে 20 বছর বয়সে আর্মিতে যোগ দেন এবং 1993 সালে তার 32 বছর বয়সে সে অবসরে যান। তার সহকর্মীদের মতে সে খুবই সৎ এবং বন্ধুত্বপূর্ণ একজন মানুষ ছিল। কিন্তু যেহেতু সে সবসময় তার মায়ের সাথেই থাকতো, তাই কোনো মেয়ের সাথে সম্পর্ক করা দূরের কথা, সে কোনো ছেলে বন্ধুও বানাতে পারেনি। এই কারণে সে তার কাল্পনিক বন্ধু ফ্র্যাঙ্কিকে সব কিছু শেয়ার করত। তার মতে কষাইখানায় শুকরকে যেভাবে ঝুলিয়ে রাখা হয়, সেভাবে ফ্র্যাঙ্কিকেও রেখে যদি তার মাংস খাওয়া হয়, তাহলেই তার শরীরের ভিতর সে আজীবন থেকে যাবে। মূলত আর্মিন মানসিকভাবে এতটা বিকারগ্রস্ত ছিল যে তার কাছে একটা সুন্দর সম্পর্ক কী সেটা সে জানতো না। এমনকি আর্মিন যখন স্কুলে ছিল তখন একজনকে ফ্র্যাঙ্কির মতো মনে করত। ও তার কাছে তার একটি বডি পার্ট বোঝার চেষ্টা করত যাতে সে তার সাথে কানেকশন গড়ে তুলতে পারে, কিন্তু সে সেটা কখনো বলতে পারেনি। 1981 সাল থেকে 1993 সালের মধ্যে আর্মিনের এঙ্গেজমেন্ট হয়, কিন্তু সে বিয়ে করেনি কারণ তার মনে হতো তার স্ত্রীর চেহারা তার মায়ের সাথে মিলে যায়। এরপর পর আরও দুজনের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু দুজনকে সে ছেড়ে দেয় কারণ আর্মিনের উভয় ছেলে এবং মেয়ের ওপর আগ্রহ ছিল। মিলিটারি থেকে অবসর নিয়ে আর্মিন রটেনবার্গ শহরে একজন কম্পিউটার টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করে। সেই সময় জার্মানিতে প্রথমবারের মতো মানুষ ইন্টারনেট ব্যবহার করছিল এবং সেটা সবাই উপভোগ করছিল। কিন্তু আর্মিনের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম ছিল। সে এতদিন যেটার জন্য অপেক্ষা করছিল সেটা সে পেতে যাচ্ছিল। সে বিভিন্ন গোর ফোরামে তার ফ্যান্টাসি প্রকাশ করতে থাকে, কিন্তু তার মা বেঁচে থাকাতে সে এসব কিছুর বাস্তবিক রূপ দিতে পারছিল না। 1999 সাল আর্মিনের মা মারা যান। এটা সেই সময় ছিল আর্মিন পৃথিবীতে আবারও একা হয়ে যায়। এই একাকিত্ব তাকে নিয়ে যায় এক অন্ধকার জগতে, দ্য ক্যানিবাল ক্যাফে ফোরাম। এই ফোরামের মতো আরও ফোরাম ছিল যেখানে মানুষ তার ক্যানিবাল ফ্যান্টাসি, বন্ডেজ ফ্যান্টাসি, এমনকি নেক্রোফিলিয়া নিয়ে আলোচনা করত। কিন্তু যে জিনিস সবার জন্য শুধু ফ্যান্টাসি ছিল, আর্মিনের জন্য সেটা বাস্তব ছিল। এবং একদিন আর্মিন এই বিজ্ঞাপনটি দেয়, যেটা নিয়ে ইন্টারনেটে তোলপাড় শুরু হয়ে যায়। এই বিজ্ঞাপনটি খুবই জঘন্য একটি অপরাধের জন্ম দেয়। জুন 2000 সাল, আর্মিন জর্জ বুজ নামে একজন ব্যক্তির সাথে ইন্টারনেটে যোগাযোগ করে, যার মধ্যেও আর্মিনের মতো মানুষের বডি পার্ট খাওয়ার ফ্যান্টাসি ছিল। 12 নভেম্বর 2000 সাল, তারা প্রথমবারের মতো দেখা করে। তারা সিদ্ধান্ত নেয় যে কে কার শরীরের কোন পার্টটা রান্না করবে এবং কোনটা সবচেয়ে সুস্বাদু হবে। বুজ এটাও বলেছিল যে সে পরের বার তার বন্ধুদেরকেও নিয়ে আসবে এবং তাদের বডি পার্ট আর্মিনকে টেস্ট করতে দিবে। 19 নভেম্বর 2000 সাল, তারা আবার দেখা করে যাতে তাদের এই ফ্যান্টাসির বাস্তব রূপ দিতে পারে। আর্মিন বুজকে তার সেই 40 কক্ষের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটা রুম ছিল যেটাতে সব সরঞ্জাম রাখা ছিল, যেটাকে আর্মিন একটা কষাইখানার মতো বানিয়ে নিয়েছিল। আর্মিন বুজকে একটি টেবিলে শুইয়ে দেয়। ঠিক যখনই আর্মিনের ফ্যান্টাসি বাস্তবে রূপ নিতে যাচ্ছিল, বুজ কুইট করে নেয়। আর্মিন খুবই হতাশ হয়ে যায়, কারণ অনেক দিন ধরে অপেক্ষা করার পর সে এমন কাউকে পেয়েছিল যে তার ফ্যান্টাসি পূরণ করতে পারত, কিন্তু সে ব্যক্তিও কুইট করে নেয়। আর্মিন চাইলেই তাকে জোর করতে পারত, কিন্তু সে করেনি, কারণ সে মনে করত কাউকে জোর করে খাওয়া যাবে না। যাকে খাবে তার স্ব ইচ্ছায় নিজেকে খেতে দিতে হবে। এরপর আর্মিন আরও 7টি বিজ্ঞাপন দেয়। প্রতিটাতে কেউ না কেউ তাকে আগ্রহ জানাতো। কেউ চাইতো তাকে গ্রিল করে খাওয়া হোক, কেউ চাইতো তাকে ক্রুসিফাই করা হোক, এমনকি কেউ চাইতো তাকে ইলেকট্রিক হিটার দিয়ে শক দেওয়া হোক। কিন্তু এই মানুষগুলোই যখন আর্মিনের বাড়িতে থাকা কষাইখানাটি দেখত, সবাই পালিয়ে যেত। কিন্তু একদিন এমন একজন ব্যক্তি তার জীবনে আসতে চলেছিল যে কিনা আর্মিনের সব ইচ্ছা পূরণ করেছিল। এই ব্যক্তির সাথে এমন কিছু হয়েছিল যা ইতিহাস করতে চলেছিল, এমন কিছু যা বলে দেয় মানুষের কল্পনা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য কতটুকু। 5 ফেব্রুয়ারি 2001, কাটার 99 এই ইউজার নেম থেকে ডিরেক্ট কোল্ড রিপ্লাই আসে, আই অ্যাম রেডি। আর্মিনের জন্য এটা নতুন কিছু ছিল না, কিন্তু আর্মিন যখন এই মেসেজের রিয়েলিটি বুঝতে পারে, আর্মিনের
হুশ উড়ে যায়। সে রিপ্লাই করে, আই এম গ্ল্যাড, আই উড লাইক টু মিট ইউ ইন পারসন অ্যান্ড ফুলফিল ইউর উইশ। এখন আমাদের এই কাহিনীতে এন্ট্রি হয় কার্টার 99, মানে ব্র্যান্ড হোয়ারগান ব্র্যান্ডাস, যে বার্লিনের 43 বছর বয়সের ইঞ্জিনিয়ার ছিল। সে খুবই ধনী পরিবার থেকে ছিল, কিন্তু খুব ছোটবেলায় তার মা মারা যান, যে কারণে তার মধ্যেও এমন এক ফ্যান্টাসি তৈরি হয় যাকে বলা হয় ক্যাস্ট্রেশন। ব্রেন্ডাস তার সেক্সুয়ালিটি নিয়ে খুবই কনফিউজ ছিল। একদিকে তার গার্লফ্রেন্ডের সাথে সবসময় ঝগড়া লেগে থাকে, অন্যদিকে তার মধ্যে থাকা এক্সট্রিম ফ্যান্টাসি তাকে একজন বিকৃত মানসিকতার মানুষ তৈরি করতে থাকে। একদিন তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয়, কারণ তার গার্লফ্রেন্ড তাকে হাতে নাতে ধরে ফেলেছিল আরও 2জন পুরুষের সাথে। একদিন সে এক তানজানিয়ান ব্যক্তিকে বলেই বসেন যেন তার পেনিসকে কেটে নেওয়া হয়। শেষ পর্যন্ত এই লোনলিনেস এবং এক্সট্রিম ফ্যাটিশেস তাকে নিয়ে যায় দ্য ক্যানিবাল ক্যাফে ফোরামে। যখন ব্রেন্ডাস আর্মিনে সে পোস্টটি দেখে, তখন তার মধ্যে আশা তৈরি হয় যে এটাই সেই সুযোগ তার থেকে দূর হওয়ার এবং ক্যাস্ট্রেশন করার। ড্রাগ, অ্যালকোহল আর সেলফ হার্ম তার জন্য রুটিন হয়ে গিয়েছিল। আর সবচেয়ে ডিস্টার্বিং বিষয় হলো ওর মধ্যে মরার ইচ্ছা তৈরি হচ্ছিল, কিন্তু অন্য কারো হাতে। শুধু মরা নয়, নিজের শরীরকে অন্য কারো কাছে স্যারেন্ডার করার ইচ্ছা হচ্ছিল। এটাই আর্মিনের জন্য একটা সুযোগ তৈরি করে তার এক্সট্রিম ফ্যাটিশেসগুলো পূরণ করার। আর্মিন আর ব্রেন্ডাস পরবর্তী 4 মাস এটার প্রস্তুতি নিতে থাকে। তারা ক্যানিবাল ক্যাফে চ্যাট রুমে আলোচনা করতে থাকে, একে অপরের সাথে এক্সট্রিম ফ্যাটিশেস, পেনাস মিউটেশন, ক্যানিবালিজম অবসেশন নিয়ে ডিটেল আলোচনা করতে থাকে। আর্মিন সেগুলোকে নোট করতে থাকে যেন সে একটা রিচুয়ালের প্ল্যান করছিল, যেন আর্মিনের জন্য ব্রেন্ডাস হয়ে ওঠে তার ক্যানিবালিজম ইচ্ছা পূরণকারী, আর ব্রেন্ডাসের জন্য আর্মিন হয়ে ওঠে ইমোশনাল ও সেক্সুয়াল অ্যাঙ্কর, যে শেষ পর্যন্ত মৃত্যুর ইচ্ছা পূরণ করতে চলেছিল। 9 মার্চ 2001 আর্মিন মিউস এবং ব্রেন্ডাস স্টেশনে প্রথমবারের মতো দেখা করে। আর্মিন ভেবেছিল তারা কিছুদিন সাথে থাকবে এবং নিজেদেরকে জানবে, কিন্তু ব্রেন্ডাস অনুরোধ করে আজকেই যেন তার পেনিসটি কেটে নেওয়া হয়। আর্মিন ব্রেন্ডাসকে তার বাড়ির সে বেডরুমে নিয়ে যায়। তারা অনেক লম্বা সময় পর্যন্ত ক্যাস্ট্রেশনের জন্য প্রস্তুতি নিতে থাকে। এই সময়টায় তাদের আগ্রহ আরও বাড়তে থাকে। ব্রেন্ডাসের ক্যাস্ট্রেশন হওয়ার আগ্রহ আর আর্মিনের সে ক্যাস্ট্রেশন করার আগ্রহ বাড়তে থাকে। মধ্যরাতে আর্মিন তার ভিডিও ক্যামেরা চালু করে, যাতে ব্রেন্ডাস তার ক্যাস্ট্রেশন হওয়া ধাপে ধাপে দেখতে পারে। রেড রুমে আর্মিন 6টি ছুরি, একটি কুড়াল এবং একটা মাংসের গ্রাইন্ডার রেখেছিল, এবং সাথে সাথে হিউম্যান বুচারিংয়ের স্টেপ বাই স্টেপ ডাউনলোড করে রেখেছিল। ব্রেন্ডাস তার পাকে মেলে দেয় এবং আর্মিনকে বলে কামড় দিয়ে তার ফিটনেসকে তার শরীর থেকে আলাদা করে দিতে। তার কথা মতো আর্মিন তার প্রথম বাইট দেয়। সাথে সাথে ব্রেন্ডাস খুবই জোরে চিৎকার করতে থাকে, কিন্তু আর্মিন যখনই কামড় দেয় সে ফেল হয়ে যায়। তো আর্মিন সাজেস্ট করে কেননা আমরা ছুরি ব্যবহার করি। এটা হতেই ব্রেন্ডাস খুবই জোরে চিৎকার করতে থাকে। তার পেনিট্রিয়েশন থেকে এতটা বেশি রক্ত বের হতে থাকে যা ক্যামেরার লেন্স পর্যন্ত চলে যায়। এমন সময় ব্রেন্ডাস বলে ওঠে, আমার এতটাও পেন হচ্ছে না যতটা আমাদের মনে হচ্ছিল। এরপর আর্মিন এবং ব্রেন্ডাসের কাটা পেনিসকে কাছা খাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। তাই আর্মিন ব্রেন্ডাসকে রক্তাক্ত অবস্থায় রেখে তার পেনিসকে সল্ট, পেপার এবং ওয়াইন দিয়ে প্যান ফ্রাই করতে শুরু করে। আর্মিন যখনই সেটিকে ফ্রাই করছিল, একটু পরপর ব্রেন্ডাসকেও দেখছিল। এর মধ্যে হাই ফ্লেমের কারণে সেটি পুড়ে যায়। তাই আর্মিন সেটিকে তার কুকুরকে টুকরো টুকরো করে খেতে দেয়। এখন তারা দুজনেই হতাশ, কারণ তারা যা করতে চেয়েছিল তা করতে ব্যর্থ হয়। এই কারণে ব্রেন্ডাস আর্মিনকে বলে, আমি যদি সকাল পর্যন্ত বেঁচে থাকি তুমি আমার গুলোকে রান্না করিও এবং একটা আমাকে দিও এবং আরেকটা তুমি রান্না করে খেও। ব্রেন্ডাসের অনেক ব্লাড লস হয়ে গিয়েছিল এবং তার সাথে সাথে ক্যামেরাটাও তখনও সব কিছু রেকর্ড করছিল।
কিছুক্ষণ পর আর্মিন ব্রেন্ডাসকে নিয়ে একটি বাথটাবে শুইয়ে দেয়, কারণ এর পরবর্তীতে সে ব্রেন্ডাসের সাথে যা যা করবে তা যেন সহজেই সামলানো যায়। আর্মিন ব্রেন্ডাসকে বাথটাবে রেখে বই পড়তে চলে যায়। আর্মিন যখন প্রায় রাত 3টা বা 4টার আশেপাশের সময়ে ব্রেন্ডাসকে চেক করতে যায়, সেই দেখে ব্রেন্ডাস উঠতেই পারছিল না, কারণ সে ক্যাস্টেশন হওয়ার আগে অনেকগুলো ঘুমের ওষুধ এবং কফ সিরাপ খেয়েছিল যাতে সে ব্যথা কম অনুভব করে। তার উপর তার প্রচণ্ড পরিমাণে ব্লাড লস হওয়াতে সে একবার উঠতে চাওয়া সত্ত্বেও সে পড়ে যায় এবং তখনই আর্মিনের লাগে ব্রেন্ডাস মারা গিয়েছে। তখনই আর্মিন তার হাত পা টেবিলের সাথে বেঁধে দেয় এবং তার 6টি ছুরি থেকে একটি কিচেন নাইফ বের করে এবং তার গলায় 4বার সে ছুরি দিয়ে আঘাত করে। প্রতিটি আঘাতে আর্মিনের ভিতরে একাকিত্বে থাকা ছোট বাচ্চাটি খুশি হচ্ছিল। বছরের পর বছর তৈরি হওয়া ইচ্ছা পূরণ হচ্ছিল। এরপর আর্মিন একটি ধারালো ছুরি দিয়ে ব্রেন্ডাসের হাতের আঙ্গুল কেটে নেয়। তারপর কুড়ালটি দিয়ে তার মাথাটি শরীর থেকে আলাদা করে নেয়। কিন্তু আর্মিন এখানেই তামার মানুষ ছিল না। আর্মিন একটি হুক নেয়, ব্র্যান্ডনের শরীরের ভিতরে প্রবেশ করায় এবং সেটিকে ঝুলিয়ে দেয়। এরপর আর্মিন একটি পশুর ইন্টারনাল অর্গান যেভাবে বের করা হয় ঠিক সেভাবেই ব্র্যান্ডনের ইন্টারনাল অর্গান বের করে শরীরের বাকি অংশটুকুকে গরম পানি দিয়ে ধুয়ে নেয়। এরপর আবার সে শরীরটিকে কুড়াল দিয়ে কেটে ছোট ছোট করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখে, যাতে কেউ প্রথমবার দেখায় বুঝতে পারে ফ্রিজে পিৎজা রাখা আছে। আর্মিন ব্র্যান্ডনের সব হার ব্যাকইয়ার্ডে পুঁতে দেয়, যে ব্যাকইয়ার্ডে সে ছোটবেলায় নিজে নিজে খেলত। এরপর সে জীবনের সবচেয়ে বেস্ট ডিনার করতে চলেছিল। আর্মিন ফ্রিজ থেকে এক টুকরো মাংস বের করে এবং সেটিকে সল্ট পেপার দিয়ে রান্না করে, সাথে তার সবচেয়ে ফেভারিট ওয়াইনও সে পান করে। আর্মিন হিউম্যান ফ্ল্যাশকে সিমিলার টু পোর্ক বাট লিটল বিট হার্ডার অ্যান্ড বিটার বলে ব্যাখ্যা করে, কিন্তু ওভারঅল হিউম্যান ফ্ল্যাশ তার কাছে খুবই সুস্বাদু বলে মনে হয়। আর্মিন এর পরবর্তী 10 মাস ধরে 20 কেজি মাংস ফ্রিজে রেখে খেতে থাকে, যা সে ব্রেন্ডাস থেকে নিয়েছিল। 9 জুলাই 2002। 23 বছরের একজন অস্ট্রিয়ান ইউনিভার্সিটি স্টুডেন্ট ইন্টারনেটে সার্চ করছিলেন হরর অ্যান্ড নার্ভাস থ্রিলস। ঠিক তখনই সে আর্মিনের বিজ্ঞাপনটি দেখে, যেখানে লেখা ছিল রানিং আউট অফ ফ্ল্যাশ, সিকিং ফর মোর। সে আর্মিনকে জিজ্ঞেস করেছিল যে ডিড ইউ কিল এনিওয়ান? জবাবে আর্মিন বলে ইয়েস আই ডিড। সেই স্টুডেন্ট সব কিছু পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ আর্মিন সম্পর্কে জানতে শুরু করে, তার বিভিন্ন পোস্টগুলোকে বিশ্লেষণ করতে শুরু করে। 10 ডিসেম্বর 2002। ফাইনালি পুলিশ আর্মিনের বাড়িতে আসে। যখনই তারা তার ঘরে প্রবেশ করে তখনই তারা খুবই বিশ্রী একটি গন্ধ অনুভব করে। পুলিশ আর্মিনের পুরো বাড়ি তল্লাশি করেন। এই পুরো সময়ে আর্মিন খুবই শান্ত ছিলেন, মানে সে যেন এমন দেখানোর চেষ্টা করছিলেন যেন কিছুই হয়নি। ফাইনালি পুলিশ আর্মিনের সে রেড রুমে পৌঁছান। সেখানে থাকা চুরি এবং মাংসের হুক ঝোলানো দেখে পুলিশ অবাক হন। তারপর পুলিশ তার ফ্রিজটি খুলেন, দেখেন সেখানে পিৎজা রাখা আছে, তার সাথে নিচে কালো ব্যাগে কিছু মাংসও রাখা আছে। পুলিশ জিজ্ঞেস করে এগুলো কিসের মাংস? সে বলে এগুলো শুকরের মাংস। প্রাথমিকভাবে পুলিশ তার কথা বিশ্বাস করে, কিন্তু সেখানে থাকা একজন মহিলা পুলিশ অফিসার বলেন আমার পরিবারের জন্য আমিও মাংস রান্না করি, তো আমি জানি শুকরের মাংস দেখতে কেমন হয়। এখান থেকে পুলিশের সন্দেহ আরও গভীর হতে থাকে। সাথে সাথেই পুলিশ মাংসগুলোকে ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়ে দেয়, আর কনফার্ম হয় এগুলা মানুষের মাংস। পুলিশ যখন আর্মিনের বাড়ি তল্লাশি নিচ্ছিল তখন সে ক্যামেরাটিও পেয়েছিল। পুলিশ যখন সেটা রেকর্ডিং দেখে পুলিশের হুঁশ উড়ে যায়। পুলিশকে সবচেয়ে বেশি অবাক করেছিল যে ব্র্যান্ডের নিচ থেকেই তার সাথে এমন কিছু হতে দিচ্ছিল এবং সে হ্যাজিটেটও করছিল না। এই ঘটনা যখন পাবলিশ করা হয় জার্মানির মানুষ পুরোপুরি শকে চলে যায়। কি এমন হয়েছিল তার সাথে যে সে এমন জঘন্য অপরাধ করেছিল? আর এই ঘটনা যখন পাবলিশ হয় এটির নাম দেওয়া হয় দ্য রটেনবার্গ ক্যানিবাল। পরবর্তীতে কোর্টে অনেকগুলো শুনানি শেষে সকল এভিডেন্স দেখা হয় এবং 2004 সালে তাকে 8 বছর 6 মাসের জেল দেওয়া হয়। এই সময় পুলিশ ব্রেন্ডাসের হাড়গুলোকে তুলে নেন এবং ব্রেন্ডাসের পার্টনারের কাছে পাঠিয়ে দেন।
তার সাথে একটা চিঠিও ছিল যেটা আর্মিন লিখেছিল। সেটাতে লেখা ছিল এটা ব্রেন্ডাসের জন্য একটা বিউটিফুল ডেট ছিল, এমন এক মৃত্যু যেটার জন্য ব্রেন্ডাস আমৃত্যু অপেক্ষা করেছিল। আপনাদেরও মনে হতে পারে যে এমন এক জঘন্য অপরাধের জন্য মাত্র 8.5 বছর শাস্তি। কোর্টেরও ঠিক এমন মনে হচ্ছিল। কোর্ট সিদ্ধান্ত নেয় ভিডিওটি আবার দেখার। এবার তারা দেখতে পায় যখন আর্মিন ছুরি দিয়ে ব্র্যান্ডনের গলায় আঘাত করছিল তখনও সে বেঁচে ছিল। তারপর ব্র্যান্ডন কিন্তু এটা বলেনি তাকে ছুরি দিয়ে হত্যা করতে এবং তার মাংস খেতে। এ কারণে পরবর্তীতে আবারও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আমরা হয়তো এটা ভাবতে পারি যে ব্রেন্ডাস তো অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল, তাই তার হুঁশ ছিল না। কিন্তু আর্মিন তো এমন কিছু করেনি। সে সজ্ঞানে ব্রেন্ডাসকে হত্যা করেছিল। আপনারা জানলে অবাক হবেন, এমন সাইট বা ফোরাম এখনও তৈরি হয়, আবার বন্ধও হয়ে যায়। এখনও মানুষ তাদের বিকৃত ফ্যান্টাসি পোস্ট করে, ঠিক আর্মিনের মতো। এমন ঘটনা হয়তো এখনও ঘটছে, কিন্তু সেগুলো প্রকাশ হচ্ছে না। আমরা হয়তো তাদের মাঝে আছে, কিন্তু আমরা জানি না। ধন্যবাদ যারা এতটুকু পর্যন্ত দেখার সাহস দেখিয়েছেন, কারণ আমি যখন এই ভিডিওটির স্ক্রিপ্ট তৈরি করছিলাম আমার মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে জঘন্য একটি স্টোরি নিয়ে কাজ করছি। যদি এমনই আরও কিছু ভবিষ্যতে দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।